আমি জঙ্গলে গেছি মা গঙ্গা দেবীর ইচ্ছা, হ্যাঁ আমি থাকবো আমার ইচ্ছা। মা গঙ্গা দেবী তো আমাদের বলেনি যে তোরা মানে কোনো বাঘ ছেড়ে দিলাম, অন্য কোনো হিংস্র জন্তু জানোয়ার যদি এখানে সন্ধ্যাবেলা লুকিয়ে থাকে আপনি টেরও পাবেন না। ইলেকট্রিক খুঁটিগুলো ওইখানেই শেষ, আর এদিকে নেই, দেখেন ওপরে কিচ্ছু নেই। আমি ওই গাড়িটা নিয়ে বেরোই, ওই ভ্যান ভ্যান নিয়ে বেরোই, তাতে হচ্ছে কি ওই যে দাদার ভ্যান 100 টাকা যা হয় ওই নিয়ে আমার সংসার চলে। ডাক্তার বলতে হচ্ছে কি ওই মেয়েরা হচ্ছে কি লোকের বাড়ি কাজ করে, এক মিনিট তো বোঝা না। তোমার বাবা আসছে, মানে ওর মাথাটা কিছু রাখেনি, ছেজরা বেজরা হয়ে গেছে পুরো একদম। ধরে খাওয়া বেরিয়েছিল, আমার তো উল্টে গেছিল, বেঁধে নিয়ে চলে এসেছিল বলে। তুমি ছিলে সেদিন? আমরা পরের নৌকে ছিল, আমরা অন্য নৌকে। ওই দিনকারই দেখেন বাড়ির অবস্থা। এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে নদী বাঁধ, এর পেছনে হচ্ছে নদী। চলেন দেখা যাক এদিকে কত দূর যাওয়া যায়। আমি এদিকটাতে প্রথম, একদম কোনোদিনই আসিনি এই সেক্টরে। আমরা একটা ধান ধান কিছু পাচ্ছি না। শুনছি তাই, দাদা বলছে অনেকটা ধসে গেছে জমি, অনেকটা ওই সাইড থেকে। আর আমাদের কিচ্ছু নেই ভাই। তুমি টের পাওনি শুরুতে? না, বাবা বলার টাইম দেয়নি, টেনে নিয়ে চলে গেছে। দুটো চারটে বাড়ি রয়েছে এই সাইডটাতে, কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। হাওয়ার আওয়াজটা শুনেন, একদম। তো আমি আজকে তাও রোদ উঠেছে বলে একটুখানি তাও হাঁটা যাচ্ছে। স্কুল বলতে এখানে ওই বিদ্যা মন্দির নাকি? তা ওদিকে রয়েছে আর একটা না। এবার ও তো যার উপরে তাক করবে তাকেই নেবে, এক জায়গায় 4 জন বসে থাকবে, যাকে তাক করবে তার উপরে। ও তো মাথাটা কিছু রাখেনি। আমার বাপ। আমি জঙ্গলে গেছি মা গঙ্গা দেবীর ইচ্ছায়, ওখানে আমি থাকবো আমার ইচ্ছায়, কিন্তু জঙ্গল থেকে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরে আসাটা আমার হাতে নেই, সেটা আছে বড়বাবুর ইচ্ছায়। বড়বাবু অর্থাৎ সুন্দরবনের দক্ষিণ রায়। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাওয়া সুন্দরবনের অসহায় দরিদ্র মানুষগুলোর বসবাস এরকমই জঙ্গল পাড়ে নদীবাঁধ সংলগ্ন এলাকায়। আজকে আমার গন্তব্য জঙ্গলে ঘেরা গোসাবা ব্লকের অন্তর্গত সুন্দরবনের অন্যতম ভয়ঙ্কর দ্বীপ বালি দ্বীপ। আচ্ছা, এই বাড়িটা একবার দেখুন। বাড়ির বারান্দায় বসলেই আপনি জঙ্গলের আতঙ্ক অনুভব করতে পারবেন। চারিদিকে বানি গাছ, কেওড়া গাছ, কাঁকড়া গাছ, কাটা গাছ, গরান গাছ, এই সমস্ত গাছ দিয়ে ঘেরা বাড়ির পেছন দিকটা, এবং তারপরেই রয়েছে নদী, এবং নদীর অপর পাড়েই রয়েছে সুধন্যখালির জঙ্গল, এবং তারপরেই পর্যায়ক্রমে দোবাকি, পীরখালি, এই সমস্ত ভয়ঙ্কর সব বাঘের জঙ্গল। আচ্ছা, আমফানের সময় ছিল এই বাড়ি? আমফানের সময় এই বাড়ি ছিল? ডেঞ্জার। এই মাটিটা শুকনো থাকলে আমি পেছন দিকটা যেতাম, মাটির কাদা আছে, হ্যাঁ, যাওয়া যাবে না। ওই সব মাটি কেটে 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 সব এই রাস্তা দিয়েছে, হ্যাঁ, ওই জন্য ওখানে গোয়া। না, আমি এই জায়গাটা দেখাবো ভাবছিলাম, দেখানো যাবে না। না, হ্যাঁ, পুরো কাদা এই সাইডটাতে, যাওয়া যাবে না এই সাইড। আচ্ছা, এবার আসি মেইন টপিকে। সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘ, কুমির কিংবা অন্যান্য জন্তু জানোয়ারের আক্রমণে গুরুতর জখম হওয়া বেশ কিছু মানুষের ভিডিও চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে। তো আজ সেরকমই একজন দিদির সাথে আপনাদের পরিচয় করাবো। নাম রেখা মণ্ডল, বয়স 48 থেকে 50। কিন্তু সমস্যা যেটা হলো যে দিদির মানে শরীরের যে পরিস্থিতি ডান পায়ে, তো সেই ভিডিও গতকাল আমি 2বার চ্যানেলে আপলোড করেছি এবং 2বারই ইউটিউব থেকে সেটাকে ক্যান্সেল করা হয়েছে। অ্যাকচুয়ালি পায়ের মাংস বলতে কিছুই নেই, জাস্ট শাড়িটা সরালে খানিকটা অংশ, তো আপনারা দেখবেন যে ওখানে কেবলমাত্র হাড়গুলো বোঝা যাচ্ছে আর একটা চামড়ার লেয়ার, আর কিছুই নেই শরীরে। তো তার জন্য সেই ভিডিও বা ফুটেজ আমি আর দিলাম না, তাহলে আবারও ইউটিউব থেকে সেই পোর্শনটা আমার বাতিল হবে। তো বাবার সঙ্গে জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে, তো তখনই এই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। দীর্ঘ 3 মাস কলকাতার NRS মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপর ছাড়া পেয়ে বাড়ি আসার পরে অর্থনৈতিক দুরবস্থার জন্যে হাসপাতাল পরবর্তী চিকিৎসা চালাতে পারেননি। বর্তমানে শরীরের ডান দিক একেবারেই অকেজো। তো ঘটনাটা দিদির কাছ থেকেই সম্পূর্ণ শুনে নেব। মোটে নিয়ে চলে যাক। তা বাবা এমনি ধারে হাঁচা করেছে, জাল দিয়ে খেওয়া মেরেছে, তাতে পায়নি, নদীর মাঝখানে আমাকে নিয়ে চলে গেছিল। তো
তুমি টের পাওনি শুরুতে? না, বাবা বলার টাইম দেয়নি, টেনে নিয়ে চলে গেছে এই নদীতেই? এই নদীতে। আচ্ছা। এইবারে কিছুক্ষণ পরে আমি কামড় যখন কামড়ে কামড়ে ছেড়ে দিয়েছে ভেসে উঠতে, আমার বাবা সাঁতার কাটে গিয়ে আমাকে তুলে আনো। তুলে এনে জ্ঞানহারা বিয়ে হয়ে গেছে তখন? না না, ও বিয়ে হয়ে আচ্ছা গেছে। আচ্ছা তখন জ্ঞানহারা আচ্ছা আমাকে তুলে এনেছে, আমি কিছুই জানি না। আচ্ছা জ্বালাটা আর কি চিনি টিনি দিয়ে কাপড় দিয়ে জড়িয়ে তখন এই গোসাবা হাসপাতালে বর্মেনের কাছে নিয়ে গেছে। বর্মেন বলছে বন লিখে দিতে হবে, এর বাঁচার কোনো ও মানে উপায় সই নেই। করে দিতে হবে? হ্যাঁ, আচ্ছা উপায় নেই। তা আমার বাবা তখন বন লিখে দিল, বলে ঠিক আছে লিখে দিচ্ছি। আমার একটাই মেয়ে, দুটো ছেলে, তা যদি ভগবান আমার কাছ থেকে কেড়ে নেয় মেয়েটাকে, তা যা আছে ভাগ্যে তাই হবে। তা মরা মুখটা তো দেখলাম টেনে এনে। তা ওখান থেকে বর্মেন ডাক্তার যা সেলাই টেলাই করার করলো, করে বলছে 24 ঘন্টার মধ্যে লীলরতনে ভর্তি করতে হবে। আচ্ছা আমার ওখানে মেয়ে আছে, উনি সব কিছু কাগজে, তখন তো আর ফোন ছিল না, কাগজে লিখে দিল, বলে এই কাগজটা নিয়ে গিয়ে ওই লীলরতনে যে কোনো ডাক্তারের কাছে তুমি দিবে, আমার মেয়ের কাছে এই কাগজটা পৌঁছে। মানে ওই ডাক্তারের চেনা জানা? হ্যাঁ। আচ্ছা। তা ওনার তখন ওখানেও বাবা বন লিখে দিতে হলো আমাকে। যখন নিয়ে গেছে, নিয়ে যেতে ভর্তি করে নিল, ওখানে 3 মাস ছিলাম লীলরতনে। তো এবার সে চলাফেরার সুবিধা অসুবিধা কি হয়? চলাফেরা অসুবিধা, এমনি কলসি নিয়ে আমি ডান পায় না বা পায়? ডান পায়, এই বই পায় এই পায় আমার, এই তো এইখান থেকে কিছু নেই। ওই ক্ষত জায়গাটা দেখানো যাবে? হ্যাঁ যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো না তারপর। এইবারে ওই যে নিয়ে চলে আসলো 3 মাস পরে। তা কিছুদিন আমি হাঁটতে পারতাম না, লাঠি ধরে ধরে হাঁটতাম। আচ্ছা লাঠি ধরে হাঁটতাম, কি মা হাত ধরে হাঁটাতো, বল পেতাম না তো। মা বেঁচে আছেন? হ্যাঁ, ওই তো ও হ্যাঁ, মাকে তো দেখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বাবা মারা হুম গেছে। হুম হুম তা ওই মা বাবা ধরে ধরে হাঁটাতো। আর ডাক্তার ওখান থেকে বলে দিয়েছে, বলে একেবারে বসিয়ে রাখবে না, বসিয়ে রাখলে ও বসে যাবে, কিন্তু পাটা নষ্ট হয়ে যাবে। পাটা নষ্ট হয়ে যাবে। যেতে ও নিজের বলে হাঁটতে পারে, হুম যেন চলতে পারে, সেইরকম করে ওকে চলাবে। তো সেইভাবে হাঁটতে হাঁটতে এখন কিছুদিন ওইরকম ধরে ধরে হাঁটতো। এখন যত বয়স হচ্ছে এখন এই এখন এই পাটা আস্তে আস্তে বস্তি হয়ে যাবে। সমস্যা বাড়ছে না? হ্যাঁ, সমস্যা বাড়ছে। যন্ত্রণা হচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। সে বলে না অমাবস্যা পূর্ণিমায় নাকি হ্যাঁ, ব্যথা আরো বাড়ে। বেশি বাড়ে, যন্ত্রণা করে। ওই এই যে তোমার এই ওদের বা তোমার ডান পা? আচ্ছা হ্যাঁ। আচ্ছা তা ওই যন্ত্রণা করে, হাঁটা চলা, ভারী কলসি নিয়ে হাঁটতে পারি না। আচ্ছা। উনি জল নিয়ে আসে কলে থেকে। এমনি ডাক্তার ফাক্তার তো এখন আর দেখানোর কিছু হচ্ছে না? সেরকম সমর্থ মানে যা ক্ষতি হওয়ার হয়েই গেছে। যা হওয়ার হয়ে গেছে। এখন হচ্ছে কি সব বয়সকালে ঠিক ছিল, এখন হচ্ছে আস্তে আস্তে বয়স হচ্ছে, স্বাভাবিক চাপ ধরছি, অবশ হয়ে যাচ্ছি, যন্ত্রণা করছি, কি স্বাভাবিক এরকম হয় ব্যাপার। আর কি। মানে এখন চলছে কিভাবে সেটা একটুখানি বলো দেখি, সবাই একটুখানি শুনুক। মানে সংসার চলছে কিভাবে? আচ্ছা, আচ্ছা। ওই সংসার চলছে, ওই আমি ওই গাড়িটা নিয়ে বেরোই, ওই ভ্যান, ওই ভ্যান নিয়ে বেরোই, তাতে হচ্ছে কি ওই যে দাদার ভ্যান, 200-100 টাকা যা হয় ওই নিয়ে আমার সংসার চলে। ডাক্তার বদ্যি হচ্ছে কি ওই মেয়েরা হচ্ছে কি লোকের বাড়ি কাজ করে, এক মেয়ে তো বোধহয় না? এক মেয়ে, হ্যাঁ, এক মেয়ে। হুম ওই কিছু হলে আমাদের বেশি কিছু ভারী ধরনের হলে ওই মেয়ে জামাই ডাকলে ওখানে যাই আমরা, ওরাই ডাক্তার বদ্যি দেখায়। এই মুহূর্তে আমি রয়েছি একদম নদীবাঁধের ওপরে। এই হচ্ছে নদীবাঁধ, এই দিকে দুটো একটা বাড়ি দেখা যাচ্ছে, আর এই সাইডে হচ্ছে নদী, আর সামনেই হচ্ছে সুধন্যখালির জঙ্গল। তো ওই বাড়িগুলো যে পজিশনে আছে একবার দেখুন। বাবা রে বাবা, এই পাশে হচ্ছে একদম নদী, আর এইদিকে হচ্ছে মানে এই ডান দিকটাতে ভেরি টাইপের, সরি ভেরিও না, ওই চাষের জমি। আর এই হচ্ছে নদীবাঁধ। এখানে লাইট পোস্ট নেই, কারেন্টের পোস্টগুলো রয়েছে কিন্তু কোনো লাইট পোস্টের ব্যাপার নেই। আর এই বাদিকটাতে ঝোপঝাড় হয়ে রয়েছে, সুধন্যখালি, সজনেখালি, এই জঙ্গলগুলো তো একদম মানে টাইগার, মানে কি বলা হয় যে বাঘ সংরক্ষণ বা বাঘের একদম আতুর হওয়ার যে জায়গা, সেই সজনেখালি। আচ্ছা, এইগুলো কিন্তু হচ্ছে আপনার নদী চড়ে গড়ে ওঠা জঙ্গল। যাচ্ছি এই বরাবর, খুব হাওয়া আজকে, এবং যখন মানে নদী পার হচ্ছিলাম এমন অবস্থা যে বসেছিলাম তো দাঁড়িয়ে পড়তে হয়েছে, যে এই বুঝি উল্টালো, এই বুঝি উল্টালো। ইভেন এই সুন্দরবনের সব জায়গাতেই বাইক বা স্কুটার রেখেই, মানে ওই নৌকায় রেখেই পারাপার করতে হয়,
তারা ঠিক করে দাঁড়াতে পারছে না, আমি তো ইরেগুলার এদিকে। এটা একটা বাড়ি, দেখেন অবস্থা। কেউ আছে বাড়িতে? বাড়িতে চলেন দেখাই বাড়িটা কি পজিশন এই বাড়ির। এই নামলাম নদীবাদ থেকে, আর এই হচ্ছে বাড়ি। কেউ নেই বাড়িতে, কেউ নেই বাড়িতে। দেখেন বাড়ির অবস্থা। এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে নদীবাঁধ, এর পেছনে হচ্ছে নদী। চলেন দেখা যাক এদিকে কত দূর যাওয়া যায়। আমি এদিকটাতে প্রথম, একদম কোনোদিনই আসিনি এই সেটটাতে। সামনে ওই ভটভটির আওয়াজ হচ্ছে। নদীতে ভটভটি চলছে নাকি চাষের জমিতে চলছে বুঝতে পারছি না। চাষের জমিতে। তাও আজকে বৃষ্টি নেই বলে যেতে পারছি, নাহলে অসম্ভব ব্যাপার যাওয়া বৃষ্টিতে এই রাস্তা দিয়ে। এখানকার মানুষজন কীভাবে যাতায়াত করে। এখন প্রচণ্ড রোদ, যার জন্য শুকিয়ে গেছে এই জায়গাগুলো। দেখেন এই বাড়িটার অবস্থা। এই যে বাড়ি, এই নদীবাঁধ, আর এইদিকে হচ্ছে নদীচরের জঙ্গল, পুরোটাই মাটি। আমি জানি না এইভাবে কত দূর যাওয়া যাবে, কেননা ক্রমশ ওই জঙ্গলটা বাড়ছে। দেখেন এইদিকে জঙ্গলটা দেখেন, এই জঙ্গলটা ক্রমশ বাড়ছে এই সাইডে। আর সামনে তো যদি জুম করি দেখতেই পাচ্ছেন অবস্থা। এদিকে এই দেখেন অবস্থা, ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি। ডান দিকটাতে কিছু বসতি আছে, কিন্তু সোজাসুজি কারেন্টের খুঁটিগুলো আর নেই দেখছি। এবার সম্ভবত আর যাওয়া যাবে না এই সাইডে, এই সোজা বরাবর। তো দেখছি, মানে আমি যেতে চাইছিলাম এই বরাবর, কিন্তু সম্ভবত আর যাওয়া যাবে কি জানি না। এইদিকে জঙ্গলটা দেখেন, মানে কোনো বাঘ ছেড়ে দিলাম, অন্য কোনো হিংস্র জন্তু জানোয়ার যদি এখানে সন্ধ্যাবেলায় লুকিয়ে থাকে তা আপনি টেরও পাবেন না। ইলেকট্রিক খুঁটিগুলো ওইখানেই শেষ, আর এদিকে নেই। দেখেন ওপরে কিচ্ছু নেই। আর এবারের অবস্থা, জায়গাটা দেখেন খালি। ডেঞ্জার জায়গা এই সাইডটা। বাপরে বাপ, কত দূর যাবো, যা রোদ। ওই দূরে গিয়ে আবার একটা বাড়ি দেখতে পেয়েছি, এই যে। আর আচ্ছা, এই বাড়িটার কথা চিন্তা করেন, এই হচ্ছে বাড়ি, এই যে বাড়ি। এই বাড়িটা আমি একটু দেখাতে চাইছি। এই যে বাড়ি, এখানে এই যে রাস্তা, এটাই নদীবাঁধ, আর এই হচ্ছে জঙ্গল। দেখেন ডেঞ্জারাস জায়গা। আমি অ্যাকচুয়ালি না বুঝেই চলে এসেছি পাকামো করে এই সাইডটাতে। এখানটাতে আবার এনারা নিজেরাই একটু ঘিরে দিয়েছেন জায়গাটা। এই হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা। সব ওই বানি গাছ, কেওড়া গাছ, এই সমস্ত গাছই এদিকে ভর্তি। মানে একদম জঙ্গলে যা যা গাছ থাকে, কিন্তু সুন্দরী গাছ দেখতে পাবে না। সুন্দরী গাছ গভীর জঙ্গলের গাছ। যতদূর শুনেছি লোকজনের মুখে যে লোকালয়ের কাছাকাছি জায়গায় সুন্দরী গাছ দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার। একটা জিনিস দেখেন, এবার নদীর একদম সামনে চলে এসেছি। এই বাড়ি কটা দেখেন। এই বাড়িটা
একটু পাকা বাড়ি দেখছি, কিন্তু এই পাশের বাড়ি দুটো দেখেন, এই বাড়িটা এইটা একটুখানি পাকা বাড়ি। এবার দেখেন অবস্থাটা জায়গার, রে বাপরে। দেখেন অবস্থা, মানে আমি কি বলবো, ওই বাড়িটাতে আবার কেউ নেই, ওদিকটাতে কেউ নেই। বাবা, আর খানিকটা দূর এখান থেকে গেলেই সামনেই সুধন্যখালির জঙ্গল। এই নদীটা এইভাবে বাঁক নিয়ে সামনের দিকে গেছে, প্রচন্ড হাওয়া আজকে নদীতে। ওরে বাপরে কি রোদ! ছাতা মাথা উড়িয়ে নেবে আজকে মনে হচ্ছে। ছাতা রাখবে না, এত হাওয়ার তেজ আজকে, ছাতা উড়িয়ে নেবে আজকে। দেখেন ছাতার অবস্থা। ছাতাটা ভেঙে গেল। এই দিকটাতে দুটো একটা বাড়ি রয়েছে, দাঁড়ান দেখাই জায়গাটা। দুটো চারটে বাড়ি রয়েছে এই সাইডটাতে, কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। হাওয়ার আওয়াজটা শুনেন। এদিকে এই গবাদি পশুগুলো রয়েছে, আর সামনে দুটো বাড়ি দেখতে পাচ্ছি, আর এই সামনেই নদী। ছাতাটা আবার ভাঙবে আমার আজকে মনে হচ্ছে। দিদি, এই রাস্তা বরাবর কতটা যাওয়া যাবে? না, তুই ঘর বাড়ি কম, তাই ভাবছি যে এবার শেষ কিনা এদিকে। আমি ওই ভিডিও করতে করতে যাচ্ছি। না না, আমি এই সুন্দরবনে আসি, একটু ভিডিও করতে ভালো লাগে সুন্দরবনের, তাই। হ্যাঁ, আমি দেখছি তো, তাই। এবার দুটো একটা বাড়ি, তোমার তো বাড়িটা তাও একটু নিচে। ও, তোমারও তো জল পড়ে গেছে, সাংঘাতিক অবস্থা। ইস, আমি তাই একটুখানি ছবি তুলি, একটুখানি ভিডিও করি সুন্দরবন নদীবাদের সাইডগুলো। আমি কোনোদিন এই দিকটাতে আসিনি, আজকেই প্রথম, তাই। হ্যাঁ, দুটো একটা বাড়ি দেখলাম একদম বাঁধের গায়ে একদম। তো আমি আজকে তাও রোদ উঠেছে বলে একটুখানি তাও হাঁটা যাচ্ছে। স্কুল বলতে এখানে ওই বিদ্যা মন্দির নাকি? ওদিকে রয়েছে আর একটা, না? খুবই খারাপ অবস্থা, জল সব ভেজা ওগুলো নাকি? তাই দেখছি, তাই। তো আমাদের মাটির বাড়ি, এ কি সব তোমাদের এরা? যাক, ভালো। খুব কষ্ট এইসব দিকে, প্রচুর কষ্ট। আমি কলকাতা থেকে আসছি, আমি আসি তোমাদের এইদিকে মাঝে মধ্যেই আসি, তাই এই রাস্তাটায় কোনোদিন আসিনি, তাই ভাবলাম যে যাই একটু হেঁটে আসি এই সাইড দিয়ে। আসে নাকি? হ্যাঁ, ওরা তো টুরিস্ট যারা ঘুরতে আসে। একটু সামনের দিকে যাই, গোতা যাবো? গোতাবে, তুমি একটুখানি দাঁড়াও, যাবো? রে বাপরে, বাইরে অদ্ভুত লাগে দেখতে। দাদা, এটা কি বানি গাছ? তোমাদের বাড়িটা দেখবো বলে আমি 2-3 বার এখান থেকে ঘোরাঘুরি করছি, এবার কাউকে দেখতে পাচ্ছি না। ভাবলাম যে কাকে জিজ্ঞেস করবো।
মানে এই জলের সাইডটা দেখে আমি ওরা দাঁড়িয়ে গেলাম যে এত নিচে ঢুকে যাবে তো জল। আমি এমনি সুন্দরবনে আসি একটু নদী বাঁধের সাইডে ছবি টবি তুলি ভিডিও করি, কিন্তু আমি এরকম বাড়ি আমি দেখিনি রে বাপ রে। তো এইটা ব্যবহার করো, এই জায়গা ব্যবহার করো এটা? পড়ে যাবে তো এরপরে যা দেখছি। বাবা আমি এটাকে এতক্ষণ ভাবছি যে নদী, যে তো নদীর মধ্যে চলে গেছে বাড়ি ধসে গিয়ে, আমি তো এতক্ষণ তাই ভাবছিলাম। চলে গেছে সব। তার মানে এইগুলোকে কি কাঠ বলে? এই যে এই কাঠটা, তাই তো? এটাকে কি নাম বলে, নামটা বলো? জিউলি কাঠ। আচ্ছা, আমি ভাবতাম এগুলো গরান কাঠ বুঝি। কি কাঠ? খদির কাঠ। আচ্ছা 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 আচ্ছা। এর মোটা হলো 1 মাস পরে কাটলেও সেই ঘুম ধরে যায়। তাই? ছোট ছোট ছোট। এইগুলো মনে টেকসই না যেটা তুমি দিয়েছো? এগুলো জ্বালানির জন্য। আচ্ছা আচ্ছা। এই কেটে রেখেছি সব। কিন্তু এও তো মানে ধসে যাওয়ার একটা চান্স আছে এরপরে। ওই দিক দিয়ে ভেঙে ভেঙে, ওই দিক দিয়ে যদি নদী ভাঙতে থাকে। ওইদিকে এখনো তো প্রায় 1-150 ফুট চড় আছে। এটার মধ্যে ভাঙতে ভাঙতে চলে আসছে, কত ভেঙে গেছে ওখানে সব ভেঙে। ওইদিকে দেখলাম জেসিবি কাজ করছে এক সাইডে, ওই দূরে ওই সাইডে দেখলাম একদম। দাদার মা নাকি? আচ্ছা, তাহলে এখন এই বাড়িতে কয়জন থাকা হয়? 3 জন। আচ্ছা, যাক। এমনি বাড়ি খুব ঠান্ডা দেখে বোঝা যাচ্ছে। বাড়ি মনে খুব একটা গরম না, না ভেতরে সব ভালো, কিন্তু এই জলের একটা খুব বড় সমস্যা, বিশাল সমস্যা। খাবার জলেরও তো সমস্যা মনে হয়, জল আনতে হয় দূর থেকে। স্বাভাবিক, আমি ওই সাইড দিয়ে আসছিলাম, তাতেই দাঁতের প্রবলেম হয়ে চলে আসতে হয়েছে। তাহলে এখন এখানে টুকটাক টুকটাক কাজ হয়। মাছ কাঁকড়া ধরার ব্যাপার নেই বোধহয় নাকি? আমি এসছিলাম এখানে একজনের বাড়িতে, ওই তোমার পা খেয়ে নিয়েছে ওনার, ওই কি মণ্ডল নাম ভদ্রমহিলার, তো ওনার একটা ভিডিও করতে এসেছিলাম, তাই ভাবলাম হাতে সময় আছে নদী বাঁধ ধরে ধরে যাই। ও নাম বলছি দাঁড়াও, ওই রেখা মণ্ডল। এক্স্যাক্টলি, খুব মানে ভয়ঙ্কর অবস্থা পায়ের, তাই দেখলাম, তাই এসছিলাম ওনার সাথে। খুব কষ্ট মানুষের দিকে। না দাও, তুমি কাজ করো, তোমায় ডিস্টার্ব করো, তুমি কাজ করো। আমি দাদা আসছে, কথা বলবো না, তা থ্যাংক ইউ বাড়িটা দেখানোর জন্য, থ্যাংক ইউ। এরকম বাড়ি মানে এমনি কারেন্টের লাইন ঠিকঠাক থাকে? হ্যাঁ, যাক। আচ্ছা, হ্যাঁ সেইটাই। না দাও, তাও ভালো। 30 দিন ঠিক মতন কারেন্ট থাকে। সেই আমার বৃষ্টি হলো তো আর ওই সোলার প্যানেলও কাজ করবে না। এর মধ্যে থাকলেও বন্ধ, তাই নাকি? ঠিক নেই বলতে গেলে। সোলার প্যানেলও তো মনে হয় বৃষ্টি হলে কাজ করবে না, ওই ব্যাটারি, ছোট ব্যাটারি। ও আসছি দাদা। ও তোমার এখান দিয়েও জঙ্গল দেখা যাচ্ছে। এখন মনে হয় ভাটা চলছে, এখন মোরানি পড়ে ওই জায়গাগুলো প্লাস্টিক দিয়েছো যাতে ধসে না যায়। হ্যাঁ, জল পড়লে খসে যায়। ঘর কটা করেছো? দুটো নাকি? ওই একটা, ওই আচ্ছা আচ্ছা, দুটো টোটাল। কষ্ট এইভাবে থাকা। আসি দাদা, প্রচুর জায়গা ছিল, সব চলে যাচ্ছে। বড় বড় আর বলে লাভ নেই, সব ভগবানের নীলা খেলা আসছে, সব চলে যাচ্ছে। ও ভগবান বলে আদৌ কিছু আছে? আমার তো মনে হয় না এসব। এইভাবে নদী ভাঙনে এইভাবে চলে যাওয়া, এও তো অস্থায়ী বলো, এও তো একটা সময় চলে যেতেই পারে। বিদেশে যেতে পারছি না কেন, মা আর বাবা থাকে এখানে। এবার আমি ছেড়ে চলে যাই। তা বাবাকে এখন এই বাড়িতেই রয়েছে বাবা? কষ্ট। যাই না, এখানেই টুকটাক। বাবারও তো শরীর ঠিক নাকি? আমার বাবা স্ট্রং। তাই? ওই আগে যখন ওই যে বড় বড় যে ঢলাই যে বোটগুলো যায়, হ্যাঁ, যে তক্তা কাটা হয়, হ্যাঁ, আমার বাবার এই তক্তা কাটা, ওর জন্য শরীর ঠিক আছে। ও তার মানে জেঠিমা রান্না করছেন? আমি আওয়াজ পাচ্ছিলাম যে কেউ একজন রান্না করছে, আমি তো ভয়ে ডাকতে পারছি না কাউকে, যে কাকে ডাকবো কাকে ডাকবো। যাক, ভালো হলো পরিচয়। হ্যাঁ, আসছি দাদা। বিদ্যা মন্দিরে একজনকে বাঘে ধরেছিল, ওর ভিডিও করেছি তো, আশিস দা। একসঙ্গে জঙ্গল। তাই? ওরে আমি মাঝখানে একদিন আবার একটু ওষুধ দিয়ে গেলাম, ও আমাকে বলছে দাদা আমাকে একটু ওষুধ দেয়া। এবার ও তো যার উপরে তাক করবে তাকেই নেবে, এক জায়গায় 4 জন বসতে করে, যাকে তাক করবে তার উপরে। ও তো মাথাটা কিছু রাখেনি। আমার বাবা। তোমার বাবা আসছে? মানে ওর মাথাটা কিছু রাখেনি, ছেজরা বেজরা হয়ে গেছে পুরো একদম। পুরো ধরে হাওয়া মেরেছিল, হাওয়া মারতে উল্টে গেছিল, সঙ্গে সঙ্গে বেঁধে নিয়ে চলে এসেছিল বলে। তুমি ছিলে সেদিন? আমরা পরের নৌকো ছিল, আমরা অন্য নৌকো। ওই দিনকারই?
আপনাদের গ্রামে ঘুরতে এসেছি, আপনার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, বাড়িটা ভাল লাগছিল বলে দাঁড়ালাম। বসুন, বাড়ি কি বসুন, না পরে আসবো একদিন। আসুন। আরে ভাঙায় পড়েছি আমরা, একটা কোনো গান ধান কিছু পাচ্ছি না। কি করবো? শুনছি তাই, দাদা বলছে অনেকটা ধসে গেছে জমি, অনেকটা ওই সাইড থেকে। আর আমাদের কিচ্ছু নেই ভাই, হ্যাঁ আর কিচ্ছু নেই আমার। এই অবস্থা। আর নীরব। একটু বয়স কত? বয়স ধরো 70 হয়েছে, তবু তো এখন মাঠ ঘরে কাজ করছি। তা দাদা তাই বললো যে বাবা এখন অনেক সুস্থ। দরকার আছে না না, আমি এই ঘুরে বেড়াচ্ছি তাই ভাবলাম যে একটু দেখা করে যাই। আসি জেঠু, আসবো ওখানে, পরে একদিন আসবো, পরে একদিন এসে বসবো ওখানে। এই আমি এই তোমাদের এই সুন্দরবনের দিকে আসি, একটু ওই ছবি তুললাম, একটু ভিডিও করলাম, আমার ভালো লাগে এই নদীবাদের সাইডে। তা তোমার এই বাড়ি দেখে আমি দাঁড়িয়ে গেছি যে বাড়িটা একটুখানি দেখিয়ে যাই, যে এরকম নদীর একদম পাশে আর পেছনে এরকম জঙ্গল, দারুণ দারুণ, মানে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু থাকা খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। ও আর একটা বিষয়, যদি এই রেখাদির সাথে বা ওনার হাজব্যান্ডের সাথে কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ওনাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভিডিওর কোনো অংশ সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ওকে বিয়ে সবই দেবো, তোমরা আমার বাড়ি যাওয়া আসা করো, তোমার মেয়েকে দেখে যাও। তাও আজকে বৃষ্টি নেই বলে যেতে পারছি, নাহলে অসম্ভব ব্যাপার যাওয়া বৃষ্টিতে এই রাস্তা দিয়ে। এখানকার মানুষজন কীভাবে যাতায়াত করে, এখন প্রচণ্ড রোদ, যার জন্য শুকিয়ে গেছে এই জায়গাগুলো। দেখেন এই বাড়িটার অবস্থা, এই যে বাড়ি, এই নদী বাঁধ, আর এইদিকে হচ্ছে নদী চরের জঙ্গল, পুরোটাই মাটি। আমি জানি না এইভাবে কত দূর যাওয়া যাবে, কেননা ক্রমশ ওই জঙ্গলটা বাড়ছে। দেখেন এইদিকে জঙ্গলটা দেখেন, এই জঙ্গলটা ক্রমশ বাড়ছে এই সাইডে। আর সামনে তো যদি জুম করি দেখতেই পাচ্ছেন অবস্থা, এদিকে এই দেখেন অবস্থা। ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, ডান দিকটাতে কিছু বসতি আছে। কেউ কারো বাচ্চা দিতে চায়, আমার বাবা বলছে না, অনেক কষ্টে বাঁচিয়েছি, মেয়ে আমি দেবো না। এই কি সেই ডাক্তার মানে যে ট্রিটমেন্ট করেছে, নাকি অন্য ডাক্তার সে যে মানে বারণ করছে আসতে? না না, ওখানেই ও আচ্ছা 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 আচ্ছা, উনি রাখতে চাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা বাবা বলছে না, অনেক কষ্ট করে বাঁচিয়েছি, আমি মেয়ে দেবো না। আসার সময় 3 মাস পরে যখন ছুটি হয়ে গেল, গভর্নমেন্ট ডাক্তারের মেয়ে ওনার সঙ্গে কথা বলতো, চিঠি লিখতো। তা বলছে বাবা অনেক সুস্থ আছে, ভয় করতে হবে না, বেঁচে যাবে মেয়েটা। কিন্তু সোজাসুজি কারেন্টের খুঁটিগুলো আর নেই দেখছি, এবার সম্ভবত আর যাওয়া যাবে না এই সাইডে, এই সোজা বরাবর। তো দেখছি, মানে আমি যেতে চাইছিলাম এই বরাবর, কিন্তু সম্ভবত আর যাওয়া যাবে কি জানি না। এইদিকে জঙ্গলটা দেখেন, মানে কোনো বাঘ ছেড়ে দিলাম, অন্য কোনো হিংস্র জন্তু জানোয়ার যদি এখানে সন্ধ্যাবেলায় লুকিয়ে থাকে আপনি টেরও পাবেন না। ইলেকট্রিক খুঁটিগুলো ওইখানেই শেষ, আর এদিকে নেই, দেখেন ওপরে কিচ্ছু নেই। আর এবারের অবস্থা, জায়গাটা দেখেন খালি, ডেঞ্জার জায়গা সাইডটা। বাপরে বাপ, কত দূর যাবো, যা রোদ। ওই দূরে গিয়ে আবার একটা বাড়ি দেখতে পেয়েছি, এই যে। আর আচ্ছা, এই বাড়িটার কথা চিন্তা করেন, এই হচ্ছে বাড়ি, এই যে বাড়ি, এই বাড়িটা আমি একটু দেখাতে চাইছি। এই যে বাড়ি,
এখানে এই যে রাস্তা, এটাই নদী বাঁধ, আর এই হচ্ছে জঙ্গল। দেখেন ডেঞ্জারাস জায়গা। আমি অ্যাকচুয়ালি না বুঝেই চলে এসেছি পাকামো করে এই সাইডটাতে।